2007 সালে কেন 10,000 মানুষ মৃত্যুবরণ করবে একটি ঘূর্ণিঝড়ের কারণে? এবার এল নিনো হতে পারে মে জুনের পর থেকে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমার পূর্বাভাসের পার্থক্যটা এখানেই। এল নিনো কি তার চেয়েও মারাত্মক? প্রচন্ড রকমের দাবানল সৃষ্টি হবে। আপনার দেওয়া পূর্বাভাস অনেকাংশেই মিলে যায়। পাম অয়েল উৎপাদন খুবই উল্লেখযোগ্য পরিমাণ কমে যাবে। এটার বাংলাদেশের প্রভাব কি পড়বে? এটা সর্বোচ্চ আকাশে 20 দিন বন্ধ থাকতে পারে। কৃষক জীবনে তো সরাসরি প্রভাব ফেলবে। প্রতিনিয়ত গরম বাড়ছে বিশ্বে, বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটছে। এবার নাকি ধেয়ে আসছে সুপার এল নিনো। এই এল নিনো কি, কিংবা সুপার এল নিনোর প্রভাব সারা বিশ্বে কেমন পড়বে, বাংলাদেশেই বা কতটা পড়বে, তাই একটু সহজ ভাষায় বুঝতে চাই। আমরা আমন্ত্রণ জানিয়েছি আবহাওয়াবিদ জনাব মোস্তফা কামাল পলাশকে, যিনি এই মুহূর্তে কানাডার ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের আবহাওয়া এবং জলবায়ু গবেষক, যিনি স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটিতে পিএইচডি গবেষণা করছেন। একই সাথে তিনি বাংলাদেশের প্রথম বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া.com-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান আবহাওয়াবিদ। জনাব মোস্তফা কামাল পলাশ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো রেগুলার ফেসবুকে আবহাওয়ার আপডেট দেন, পূর্বাভাস দেন, বাংলাদেশে কখন ঘূর্ণিঝড় হতে পারে, কখন বৃষ্টি হতে পারে, এবং আপনি কানাডার ইউনিভার্সিটিতে গবেষণা করছেন। সেইখানে আপনি একাডেমিক্যালি এই ধরনের গবেষণার সাথে জড়িত, তার পাশাপাশি বিশ্বের আবহাওয়া নিয়েও নানান রকম কাজ করেন। কিন্তু এই যে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত আপনি যে আবহাওয়া আপডেট দেন ফেসবুকে, একটা ওপেন ফোরামে, মানে ঠিক কী ভাবনা থেকে বলেন তো? মানে আমরা অনেকেই আপনার সেই ফেসবুকের টাইমলাইন ফলো করি, অনেকে বলে যে আপনার দেওয়া পূর্বাভাস অনেকাংশেই মিলে যায়। আচ্ছা, আসলে আমি এটার একটা অনেক দীর্ঘ ইতিহাস আছে। আমার আসলে আমি এই আবহাওয়া বিজ্ঞান বিষয়ে পড়ালেখার যে আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে এসেছি, এটা আসলে আমার যে মোটিভেশন আমরা যদি বলি, যে আমরা বলি ইচ্ছা শক্তি, এটা আসলে এটার পিছনে অন্যতম একটি কারণ হলো আসলে 2007 সালে যখন বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় সিডর আঘাত করে এবং প্রায় 15,000-এর মতো মানুষ, মানে অফিসিয়ালি প্রায় 10,000-এর মতো মানুষ মারা যায়। তো এই ঘটনার পরে আসলে আমি আসলে তখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো আমার এই জিনিসটা আমার মনে আসলে অনেক একটা দাগ কেটে যায়, যে এটি আসলে মানে পৃথিবীর প্রযুক্তি এত বেশি উন্নত হয়েছে এবং এই সময় এত প্রযুক্তি উন্নয়নের পরেও যে এই 2007 সালে কেন 10,000 মানুষ মৃত্যুবরণ করবে একটি ঘূর্ণিঝড়ের কারণে। তো এটি আসলে আমার কাছে তখন গ্রহণযোগ্য মনে হয়নি। এরপরে আমি যেটা করছিলাম, এরপরে যে আমি আমার শাহজালাল ভার্সিটিতে অনার্স মাস্টার্স শেষ করার পরে আমি একটি আহ, জাতিসংঘের একটি বৃত্তির জন্য দরখাস্ত করি এবং সৌভাগ্যবশত আমি সেই বৃত্তিটা লাভ করি এবং এই জাতীয় সংঘ থেকে এই বৃত্তি পাওয়ার কারণে আমি ইটালিতে যাই প্রথমে, দ্য আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স, যে পাকিস্তানি নোবেল লরিয়েট পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম উনি আসলে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে ওটি জাতিসংঘ থেকে পরিচালিত। তো এইখানে এই বৃত্তির আন্ডারে আমাকে আসলে পড়ালেখার সুযোগ দেওয়া হয় আবহাওয়া বিজ্ঞানের উপরে। এবং আমি আবার বললাম যে আমি যে মোটিভেশন লেটার লিখছিলাম যে আমি বাংলাদেশের যে আবহাওয়া বিজ্ঞান বিষয়ে যদি এই স্কলারশিপটা যদি আমাকে দেওয়া হয় এবং আমি উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশের মানুষের জন্য যে ভবিষ্যতে ঘূর্ণিঝড় পূর্বাভাস দিতে চাই। তো এই যে আমি শুরু করলাম আমার মোটিভেশন, এরপরে আমি যখন ইটালি থেকে আমার ওখানকার পড়ালেখা শেষ করে আমি সেখান থেকে কানাডা চলে আসি, কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে আবার আরেকটা মাস্টার্স করার জন্য। আমার 3 নম্বর মাস্টার্স এটা বলা, ওখানে আসি। তো এখানে আসার পরেও আমি আসলে আমার ওই যে বললাম আমি আবারও আবহাওয়া বিজ্ঞান বিষয়ের উপর পড়ালেখা করি, বিশেষ করে আমার আবহাওয়া পূর্বাভাসের উপরে, যে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো ব্যবহার করে কিভাবে আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয় এবং আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো যে পূর্বাভাসটা দেয় এই পূর্বাভাসটা কিভাবে প্রস্তুত করা হয় এবং এইটির সীমাবদ্ধতা কি, এই টোটাল জিনিসটা আমার সেখানকার গবেষণার বিষয় ছিল ওয়াটারলুতে। তো এরপরে আমি যেটা করলাম, তো আমি যখন আমার রিসার্চ করতেছিলাম এই সময় আমি যখন নতুন নতুন যে জিনিস আবহাওয়া পূর্বাভাস দেওয়া শিখতে আবহাওয়া পূর্বাভাস মডেল ব্যবহার করতেছিলাম এবং শিখতেছিলাম, তখন আমি আসলে আস্তে আস্তে আমার প্রথমে আসলে সামারেন ব্লগ, আমি ব্লগিং করতাম, সেই ব্লগে পূর্বাভাস দেওয়া শুরু করি এবং ফেসবুকেও সেগুলো শেয়ার করি। তো আমি যখন দেখতে পেলাম যে বাংলাদেশের মানুষ এটি অনেক গ্রহণ করতেছে এবং বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তারা আসলে দিনে একটা বা দুইটা পূর্বাভাস দেয় এবং সেটা হচ্ছে আমাদের যেটা বলি কাগজে লিখে এবং সেটা
ইয়াদের কাছে পাঠায় দেয়, যে মিডিয়ার কাছে। তো আমি এই জিনিসটা দেখলাম যে বাংলাদেশের সকল মানুষের কাছে এই তথ্যটা পৌঁছায় না, আসলে সবাই পড়তেও পারে না। ওরা বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তর যে তথ্যগুলো দেয় এগুলো অনেক বেশি টেকনিক্যাল। সাধারণ বাংলাদেশের একদম কৃষক, শ্রমিক, মজুর, যে দিনমজুর, এদের পক্ষে এই পূর্বাভাসগুলো সরাসরি পড়ে বোঝা সম্ভব হয় না। তো এই আগ্রহ থেকেই আসলে আমি প্রথমে ওই যে বললাম যে আমি ফেসবুকে আবহাওয়া পূর্বাভাস দেওয়া শুরু করি, এবং সচিত্র, বিশেষ করে যে কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে কোথায় বঙ্গোপসাগরের ঠিক কোন স্থানে ওই ঘূর্ণিঝড়টি অবস্থান করতেছে, এবং গত 24 ঘন্টার পূর্বে কোথায় ছিল, গত 24 ঘন্টা সে কোন দিকে অগ্রসর হচ্ছে, আবার আগামী 24 ঘন্টায় কোথায় যেতে পারে, বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা কোথায় সর্বোচ্চ, কোথায় সর্বনিম্ন, আবার যে জিনিসটা বললাম যে এই ঘূর্ণিঝড়টা সম্ভাব্য ঠিক কোন পথে যেতে পারে, এই হুম টোটাল যে সচিত্র যে একটা বর্ণনা দেওয়া সম্ভব, আমি এইভাবে দেওয়া শুরু করি। এবং বাংলাদেশের মানুষ, যেটি বললাম যে সাধারণ মানুষের বোধগম্য যে ভাষায় বোঝে, যে সাধারণ আমরা যেটা বলি, আমাদের দৈনন্দিন মানুষের ভাষা, চাষা, কৃষক, প্রজাদের ওই ভাষায় আমি আসলে আমার পূর্বাভাস দেওয়া শুরু করি। এবং এইখানেই আসলে আমি যেটা বললাম যে বাংলাদেশের মানুষের কাছে এটা অনেক গ্রহণযোগ্য পায়, কারণ মানুষ যেটা দেখতেছে যে এই যে বললাম যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমার পূর্বাভাসের পার্থক্যটা এখানেই, যে আমি সচিত্র বর্ণনা দিচ্ছি, এবং সেই এবং আরেকটা একটা জিনিস হচ্ছে যে কমিউনিকেটিভ ওয়েতে মানে মানুষের বোধগম্যতার মধ্যে থাকে। হ্যাঁ, তো এই জিনিসটাই মানুষের কাছে, ওই যে বললাম যে একটা জিনিস আপনি হয়তো তারা অনেক বেশি ভালো দিচ্ছে বা অনেক কিছু অনেক, কিন্তু জিনিসটা আবার বললাম যে আপনি বাংলাদেশের যে এই কৃষক বা আমাদের যে কৃষক, তারপরে হচ্ছে যে উপকূলীয় এলাকার জেলে, এরা তো আসলে খুব বেশি শিক্ষিত না, তাই না? এরা তো দেখা যাচ্ছে কেউ কেউ হয়তো এখন যদিও আমরা বলি যে অনেক উচ্চশিক্ষিত ছেলে মেয়ে কৃষি কাজে যাচ্ছে, কিন্তু ওভারঅল আমাদের হুম বেশিরভাগ মানুষ খুব বেশি হয়তো ইয়া না, শিক্ষিত না। তারা হয়তো যেটি বললেন যে হয়তো এমন কথা শুনতে চায় যে আহ, যে যেটা তাদের নিজস্ব ভাষা, তো ওই হুম ভাষায় যে আমি এই জিনিসটাই আমি করছি আসলে গত 10 বছরে, প্রথমে ব্লগে, তারপরে ফেসবুকে, এবং এইখান থেকেই আসলে যেটা বললাম যে মানুষের পপুলারিটি পেয়ে গেছে। এবং আর এরপরে আসলে আস্তে আস্তে যেটা হলো যে শুধুমাত্র ব্লগ বা ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ না, এরপরে যেটা হলো বাংলাদেশের মিডিয়াগুলো, যে মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে যে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া যেটা বললাম, টেলিভিশন চ্যানেল এবং যে পত্রিকাগুলো, এগুলোও আসলে আমার পূর্বাভাসগুলো প্রচার করা শুরু করলো হুম। তখন। না, কারণ মানে দেখা যাচ্ছিল যে আপনার পূর্বাভাসগুলো অনেকাংশেই মিলে যাচ্ছে, ফলে একটা ট্রাস্ট ইস্যুও তৈরি হয়েছিল। আমরা একটু প্রসঙ্গে আসি, একদম মূল যে বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাই, মানে ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, নানান কিছুর ফলে অনেক কঠিন কঠিন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা এই বিষয়গুলো শুনি, বোঝার চেষ্টা করি। আহ, সম্প্রতি একটা টার্ম, এর আগেও 2023-24 সালেও এটা খুব আলোচিত হয়েছিল, এল নিনো। এইবার বিজ্ঞানীরা বলছেন, অ্যাকুয়েদার কিংবা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এবং অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, তারাও বলছে যে এবার এল নিনো হতে পারে মে জুনের পর থেকে, এবং 2026 সালের শেষ পর্যন্ত এটি থাকতে পারে। প্রায় 60-70% চান্স আছে। মূল বিষয়টা এল নিনোটা আসলে কি, মানে আমরা হিট ওয়েভ চিনি, অতিরিক্ত তাপপ্রবাহ, অত্যন্ত তীব্র তাপপ্রবাহ যেটাকে বলি, কিন্তু এল নিনো কি তার চেয়েও মারাত্মক, এবং এটি কি বৈশ্বিক এক ধরনের পরিবর্তন, এবং এটার বাংলাদেশের প্রভাব কি পড়বে? একটু এল নিনোটা যদি বোঝায় বলেন প্রথমে। আচ্ছা, আমি এই জিনিসটা যেহেতু একটি টেকনিক্যাল টার্ম বা আবহাওয়া বিজ্ঞান সম্পর্কিত বিষয়, এটা আমি চাই যে আমি একটা আপনাকে চিত্র দেখাতে চাই। বিশেষ করে আমার মনে হয় এই চিত্রটা আমি যদি ব্যবহার করি, সেটাতে চিত্র ব্যবহার করে আমি যদি বলি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষের বুঝতে কিছুটা সুবিধা হবে। আচ্ছা, তো এই যে এটা আমি বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই একটা চিত্র, যে চিত্রের মধ্যে আমরা দেখলাম যে আসলে পৃথিবীর বিভিন্ন মহাসাগর, বিশেষ করে আমরা যদি বলি ভারত মহাসাগর, এই চিত্রের মধ্যে যেটা দেখা যাচ্ছে ভারত মহাসাগর এবং প্রশান্ত হুম মহাসাগর, তাই তো? হুম আচ্ছা, তো এখন এই যে আমার এই চিত্রের মধ্যে আমরা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো বিশেষ করে আমি যদি বলি প্রশান্ত মহাসাগর, এই যে আমার চিত্রের মধ্যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্রশান্ত হুম মহাসাগরের। এই প্রশান্ত মহাসাগরে আমরা যদি বলি, আমরা এটা হচ্ছে যে ইকুয়েটর, আমরা ঠিক আছে, ইকুয়েটর সাধারণত আমরা হচ্ছে 0 ডিগ্রি, যে 0 ডিগ্রি অক্ষাংশ যেটা বলি, এটার আসলে এই যে অংশটাই, অর্থাৎ পুরো প্রশান্ত মহাসাগরের এই অংশ। তো এই যে আমরা টোটাল যে 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 ইকুয়েটর আমরা যেটা বলি আবহাওয়া বিজ্ঞান ভাষায়, তো ওটাকে আমরা কয়েকটা বক্সে ভাগ করছি। তো এই যে মাঝখানে যে অংশটা, বক্সটা হচ্ছে নিনো 3.5, এই দুইটা অংশ, ঠিক আছে? অর্থাৎ থ্রি পুরো পয়েন্ট ফোর প্রশান্ত, হ্যাঁ, নিনো 3.5, 4, হ্যাঁ,
এই যে দুইটা বক্স, এইটার আসলে এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে এই দুইটা বক্সের মধ্যে এলাকা, যে মধ্যবর্তী যে এলাকাটা, সাধারণত আমরা বলি প্রথমত এল নিনো আসলে এরকম, যেটা বলি আমি সাধারণ সংজ্ঞা যেটা বলি, যে পূর্ব প্রশান্ত মহাসাগর, অর্থাৎ আমরা বলি এই টোটাল পূর্ব প্রশান্ত মহাসাগরের যে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে, স্বাভাবিক বলতে আমরা যেটা বলি 30 বছরের গড় তাপমাত্রা অপেক্ষা যদি কমপক্ষে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে হুম। বা এর চেয়ে বেশি থাকে, সেটাকে আমরা বলি এল নিনো। আচ্ছা। আর যদি 0.5 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের চেয়ে 0.5 স্বাভাবিক 0.5 ডিগ্রি সেলসিয়াস বা তারও চেয়ে কম যদি থাকে, সেটাকে আমরা বলি লানিনা। তো ওকে। আসলে সাধারণত আমি আবার বললাম এই অংশটা এখন পার্টিকুলারলি আসলে আমরা বলি নিনো বলতে অনেকগুলো বলি, কিন্তু সাধারণত আমরা সবচেয়ে যেটা বলি গ্রহণযোগ্য যে সংজ্ঞা যেটা বলি, ঠিক এই এলাকার যে পানির তাপমাত্রা যেটা বললাম নিনো 3.5, এই 4, এই এলাকার পানির তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 0.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, সেটাকে আমরা বলি এল নিনো। এটা আমি আরেকটু হয়তো আমার মনে হয় আমি আরেকটা যদি চিত্র ব্যবহার করি, তো এই চিত্রটা আপনি দেখতে পারেন, এই দেখতে পাচ্ছেন এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিত্রটা পরিবর্তন হয়েছে। জি। আচ্ছা, তো এখন আমার মনে হয় এই যে একই চিত্র আপনি দেখেন, এখানে আসলে এগুলো পানির তাপমাত্রা দেখাচ্ছে। আচ্ছা, এই যে আপনি দেখেন, এটি হচ্ছে আজকে গতকালকের 20 এপ্রিল 2026, এটি হচ্ছে সমুদ্রের পানির তাপমাত্রা পুরো বিশ্বে যে বিভিন্ন সমুদ্রগুলো আছে, আমরা যেটা বলি প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সবগুলো মহাসাগরের পানির তাপমাত্রা। তো এখন আমি যদি একটু জুম করে দেখি, তা আপনি দেখেন যে এই পুরো বিশ্বের শুধুমাত্র আমি যদি বলি জাপানের পূর্ব উপকূল ছাড়া, জাপান এখানে ছাড়া আপনার বিশ্বের বেশিরভাগ যে সমুদ্রের প্রত্যেকটা সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কত ডিগ্রি বেশি নিজের স্কেলের মধ্যে দেখছি কালার রংটা, যে হলুদ থেকে শুরু, যত বেশি লাল হচ্ছে সেটা সেই স্থানের পানির তাপমাত্রা তত বেশি বেশি স্বাভাবিক আছে। তো আপনারা এখন দেখলাম যে এই যে আমরা দক্ষিণ আমেরিকা, যে দক্ষিণ আমেরিকার যে পেরু উপকূলে এখানে দেখি, এই যে আমরা বললাম 0 ডিগ্রি, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 0 ডিগ্রি হুম। উত্তর, এই যে এখানে 0। তো এই পুরো লাইনে এখানে দেখেন এই যে পানির তাপমাত্রা এখানে যে দক্ষিণ আমেরিকার উপকূলে পুরো পুরো প্রায় 4 থেকে 5 ডিগ্রি অলরেডি চলে আসছে। এইখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে হচ্ছে নিনো 3 এরিয়া, ঠিক এই জায়গাটায় হুম, এই হুম। পুরোটা। অর্থাৎ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানকার পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এবং এই যে বললাম এইখানে যখন এই জিনিসটা হবে, তা আসলে তখন হয় কি আসলে যেটা, যে ঠিক এই জায়গায় যেহেতু পানির তাপমাত্রা খুবই বেশি, তখন হয় এইখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়, এখানে মেঘের সৃষ্টি হয়। আসলে এই যেহেতু পানিটা আমরা আমরা আসলে যদি এটা তুলনা করতে পারি, আমরা যখন ভাত রান্না করি, একটা ভাতের পাতিলের মধ্যে যখন আমরা গরম ভাত যখন রান্না করি, তখন হয় কি পানিটা বাষ্পায়িত হয়, তাই তো, হুম। পানিটা বাষ্পায়িত আকাশে উঠতে থাকে, ঠিক একই রকম ভাবে এখানে আমরা চিন্তা করতে পারি এটা একটা ভাতের পাতিল, এখানে সমুদ্রের পানির তাপমাত্রা থকবক থকবক করতেছে, এখান থেকে প্রচন্ড জলীয় বাষ্প, ওই যে ভাতের পাতিল থেকে যেভাবে পানিটা বাষ্পায়িত হয়, এখানে সমুদ্রের গরম পানিটা আসলে বাষ্পায়িত হচ্ছে। এই যে পানিটা বাষ্পায়িত হচ্ছে এখানে হওয়ার কারণে, এখানে হয় কি তখন এই পুরো এইখানে যখন প্রচন্ড সবচেয়ে বেশি পানির তাপমাত্রা হয়, ঠিক ওর পশ্চিম দিকে এই যে অস্ট্রেলিয়ায় আপনি দেখেন, এই যে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, জি। এখানে অস্ট্রেলিয়ার মানে এখানে কিন্তু দেখেন পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম, এখানে হুম, হুম। নেগেটিভ ইয়ে হয়ে, ঠিক আছে। অর্থাৎ তখন এই অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে পানির তাপমাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, আর পশ্চিম উপকূলে থেকে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। এবং এই যে বললাম এখানে তখন হচ্ছে এইখানে যখন তার মানে এখানে মেঘ সৃষ্টি হয় না, এখানে মেঘ সৃষ্টিতে বাধা সৃষ্টি হয়, আর এখানে মেঘ সৃষ্টি অনেক বেশি হচ্ছে। তো তো এখন যেটা হয়, এই যে বললাম যে এই যে যখন অনেক এলনিনো হয়, সমুদ্রের পানির তাপমাত্রা অনেক বেশি হয়, তখন হয় কি এই যে এখানে বললাম যে মেঘের সৃষ্টি হচ্ছে, এই মেঘটাই আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়। কিন্তু জিনিসটা হচ্ছে যখন আমাদের, তো একই রকম ভাবে যখন এইখানে মেঘটা যখন এখানে যখন অনেক পূর্ব দিকে সরে যায়, তখন হয় কি ঠিক আমাদের ভারত মহাসাগরের উপরে বা এই যে ইন্দোনেশিয়া সাধারণত বলা হয় আমরা, যে এটাকে বলা হয় আমরা ইন্দোনেশিয়া, এই যে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল, উত্তর পশ্চিম এবং পশ্চিম উপকূল এবং ইন্দোনেশিয়ার এইখানে অনেক স্বাভাবিকের চেয়ে অনেক কম মেঘের সৃষ্টি হয়, আচ্ছা। ঠিক আছে। তো এইটা যখন হয় তার মানে যেহেতু স্বাভাবিকের চেয়ে কম মেঘের সৃষ্টি হয়, এবং এই যে এটা আমরা বলি
আবহাওয়া বিজ্ঞানের একটা ইয়ে আছে যে এটাকে বলে আমরা ওয়াকার সার্কুলেশন বলি বা হ্যাটলি সার্কুলেশন বলি। হুম। আর তার মানে হয় এরকম যে আমাদের ঠিক এই একই রকম ভাবে ইকুয়েটরের মধ্যে এখানে মেঘের সৃষ্টি হয়। এই মেঘটা এখান থেকে পরে যখন এখানে আকাশ থেকে উঠে সরাসরি উপরে ওঠার পরে এটা উত্তর দিকে যাওয়া শুরু করে, ঠিক আছে। অর্থাৎ যে মেঘটা আমাদের এখানে সৃষ্টি হচ্ছে মালদ্বীপের এই যে মালদ্বীপ, এখানে মালদ্বীপের পূর্ব উপকূলে এই মেঘটা সৃষ্টি হওয়ার পরে এটা উত্তর দিকে যাওয়া শুরু করে। তো যখন এলনিনোর বছরে হয় কি স্বাভাবিকের চেয়ে অনেক কম এখানে ইয়া হয়, এখানে একটু মেঘের কম সৃষ্টি হয়। এবং অর্থাৎ যদি মেঘ কম সৃষ্টি হয় এখানে, এই যে বললাম যে ইন্দোনেশিয়ার যে সুমাত্রা উপকূলের পূর্ব দিকে বা পশ্চিম ইন্দোনেশিয়া যে এইখানে, তো তখন স্বাভাবিকভাবে ওই মেঘটা আমাদের আসলে ওই যে বললাম মেঘ সৃষ্টি, যে মেঘটা যদি আমাদের স্থলভাগে যে আমরা বর্ষা মৌসুমে যেটা বলি, হুম। যখন 31শে মে সাধারণত বর্ষা আমাদের যে দক্ষিণ এশিয়ান যে আমাদের বলি মনসুন যেটা বলি, সেটা আমাদের টেকনাফ উপকূল দিয়ে যখন বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করা শুরু করে, তখন এটা হয় কি, তখন ওই যে বললাম যে এখানে যেহেতু অনেক স্বাভাবিকের চেয়ে অনেক কম মেঘ সৃষ্টি হচ্ছে, তার মানে বাংলাদেশের বা ভারতের ভারতীয় উপমহাদেশের যে স্থলভাগে স্বাভাবিকের চেয়ে অনেক অন্যান্য বছরে স্বাভাবিক বছরগুলোতে যখন বর্ষা মৌসুমে যে পরিমাণ জলীয় বাষ্প আমাদের স্থলভাগে প্রবেশ করে বঙ্গোপসাগর থেকে এবং ভারত মহাসাগর থেকে বা আরব সাগর থেকে, তার চেয়ে স্বাভাবিকের চেয়ে একটু কম জলীয় বাষ্প আমাদের করে, ঠিক আছে, প্রবেশ করে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এবং এই ঘোষণা দিয়েছে এই বছর বর্ষা মৌসুমে বাংলাদেশ এই যে ভারতের উপরে স্বাভাবিকের চেয়ে 10% কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আচ্ছা। তো এখন এই ঠিক একই রকম ভাবে ঘটনাটা আবার বললাম, যেমন এই এখন এল নিনোটা কেন আসলে পুরো বিশ্বের সকল মানুষ, আপনি বলতে পারেন যে কেন এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। জি। তো ওই যে একটা বললাম। পলাশ ভাই, আমরা তো ছবিটা কি একটু সরিয়ে দিতে পারি এখন? একটু ও হ্যাঁ, আপনাকেই আচ্ছা দেখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, ছবিটা এখন, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, হ্যাঁ এটাও আমি আলোচনা করি এটা। তো এখন বর্তমান কি অবস্থায় আছে আপনি এটা আমরা আলোচনা শুরু করি, যে বর্তমানে যেটা আমরা বলি এখনো পুরোপুরি এলনিনো শুরু হয়নি, ঠিক আছে। আচ্ছা। এটা আমরা যে বলি এই চিত্রটাতে আমরা যেটা বলছি এলনিনো অ্যালার্ট সিস্টেম আমরা বলি মার্চ এটাতে। তো আমরা এটা বলা ওয়াচ, ওয়াচ বলতে আমরা পর্যবেক্ষণ করতেছি, ঠিক আছে, আচ্ছা। আমাদের আবহাওয়া বিজ্ঞান পুরো আমরা আসলে পর্যবেক্ষণের মধ্যে আছে। অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটা, এটা লেফট অফ রাইটে করে আপনি বললাম সব চল দা হয়ে এখানে গেলে লেফটে যেতে লানি না, এখন এটা কিন্তু এই অ্যারোটা সাধারণত এই আমরা বলি রাইটের দিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরা শুরু করছে। এবং এর পরের স্টেপ হচ্ছে অ্যালার্ট, ঠিক আছে। আমরা করতেছি যে এর পরের বর্তমানে আমরা যে বললাম আজকে আমি সর্বশেষ যে টেম্পারেচার দেখলাম, আমি একটু পরে দেখাচ্ছি এটা। তো এখন এলনিনোর বর্তমান আজকে যেটি বললাম যে গতকালকে যে 20শে এপ্রিল পর্যন্ত পাওয়া সর্বশেষ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনুসারে এটি মোটামুটি এলনিনো ওয়াচে আছে। এর পরের অবস্থায় আসলে এটা অ্যালার্ট, অর্থাৎ আগামী 2 মাসে আমরা যদি বলি এটা সাধারণত আহ, মে এবং জুন মাসে এটাতে আশঙ্কা করতেছি এটা অ্যালার্টে পৌঁছাবে। এবং আগামী আগস্টে বা জুলাই বা অগস্টের দিকে আসলে পুরোপুরি এটা এলনিনোতে আমরা আসবে। এখন তারপরে যেটা বললাম এই আপনি আসলে আমাদের এই এই চিত্রটা হচ্ছে ঠিক একই রকম আবহাওয়া পূর্বাভাসের যে বিভিন্ন মডেলগুলো তারা যে কি পূর্বাভাস করতেছে। তো আমরা সাধারণত এই যে বললাম যে এখানে হচ্ছে মার্চ এপ্রিল মে, আমরা সাধারণত এপ্রিল মে জুন আমরা এই যে বললাম এখানে চলে আসছি। তো আগামী মাসে আমরা যেটা বললাম প্রায় 60% সম্ভাবনা আমরা বলতেছি যে এটা মে মে জুন জুলাইতে 60%, জুন জুলাই আগস্টে প্রায় 80%, জুলাই আগস্ট সেপ্টেম্বরে হচ্ছে প্রায় 90%, এটা মানে নিশ্চয়তা যে এটি এলনিনো হবেই। এবং মোটামুটি আমরা বললাম যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 90-95, অর্থাৎ পুরো মানে আমরা যেটা বলি কনফিডেন্স এত বেশি খুব নিশ্চয়তা সহকারে যে না এবার আসলে এলনিনো হতেই যাচ্ছে প্রায় 90%, বা প্রায় আমরা আশা করতেছি যে এখন এই যেটা বললাম যে এখন আমরা কত পার্সেন্ট, যে যেহেতু এপ্রিল মে জুন এই পর্যায়ে আছে, আমরা এখনো প্রায় এখন কনফিডেন্স। 20%-এর মতো আছে। মে জুন জুলাইতে এটি 60% অতিক্রম করবে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এই যেটা বললাম এটা, তো মোটামুটি আমি দেখাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, আমেরিকার যে বিশেষ করে এল নিনো পূর্বাভাস দেয় পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য পূর্বাভাস সাধারণত এল নিনো দিয়ে থাকে হচ্ছে আমেরিকার যে কলম্বিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট বলা হয় আচ্ছা। IRI, ঠিক আছে? তো এটাই এল নিনো পূর্বাভাস সবচেয়ে গ্রহণযোগ্য পূর্বাভাস তারাই দেয় সাধারণত এটি। তো এখানে যে পূর্বাভাসটা আমি দেখা যাচ্ছে এখানে আসলে আবার বললাম যে পৃথিবীর বিভিন্ন এই প্রত্যেকটা লাইনই আসলে আমরা যেটা বলি যে ম্যাগি কি জানি, ম্যাগি নুডলস, ম্যাগি তো না, আমরা যেটা হচ্ছে কোকোলা নুডলসের মতো লাইন যেগুলো
বা লাইন দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা মডেল। বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো এটা পূর্বাভাস দিচ্ছে যে আসলে এল নিনো হওয়ার সম্ভাবনা কতটুকু, কোন মডেল অনুসারে। এই আপনি মডেলগুলোর নাম দেখতে পাচ্ছেন এখানে সাইটে, প্রত্যেকটা মডেলই। তো সাধারণত বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেল আমরা বলি ইউরোপিয়ান ইউনিয়নের ইসিএমডাব্লিউএফ মডেল, অথবা ইউকে যে ইংল্যান্ডের ইউকে মেট অফিস যেটা বলি এটা, আবার যে অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেট্রোলজি যে ইউএস যেটা বলতেছে এটা। তো যেটাই হোক যেটা বলতেছি না কেন, এবং নাসা, এই যে এটা হচ্ছে আমেরিকার নাসা, এবং এনসেপ এনসেপ যেটা বলি শান্ত ক্লাইমেট। তো এই টোটাল যে মডেলগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে বললাম, এখন আমরা ইতিমধ্যে এপ্রিলে চলে আসছি মোটামুটি। এটা কনফিডেন্ট এখনো যেটা, কিন্তু আগামী মাস থেকে আমরা ইয়ে করতেছি যে এই যে ডাইনামিক মডেল অ্যাভারেজ, আমাদের অ্যাভারেজ এটা আসলে সবগুলো মডেলের অ্যাভারেজ। হুম। তো আমরা মোটামুটি যে পানির তাপমাত্রা যেটা বলতেছি এখনো এটি আসলে প্রায় ইয়াতে চলে আসছে এই মাসের শেষের দিকে। তো আশা করতেছি যে এই যে ওই যে নিনো 3.4 যে হুম। এলাকাটা হুম। আমরা যেটা হুম। বললাম, মানে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রা প্রায় আমরা বলতেছি আগামী মে জুন মাসে, জুলাই মাসের মধ্যে 1 ডিগ্রিরও বেশি চলে আসবে। এবং আমরা সাধারণত বলি যে যখন এই সমুদ্রের পানির তাপমাত্রাটা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি চলে যায়, ওটাকে আমরা বলি একদম সুপার এলনিনো যেটা বলি শান্ত। ঠিক আছে, ওই যে খুব ভেরি স্ট্রং এলনিনো। হুম। তো আমরা এইখানে মডেলগুলো প্রায় সবগুলো মডেলগুলো অনুসারে দেখাচ্ছে যে বিশেষ করে এটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের মধ্যে এটি যে সমুদ্রের পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। তো 2 ডিগ্রি, এই যে বললাম যে যখনই 2 ডিগ্রি বেশি হয় সেটাকে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস হলে ওটা স্ট্রং বলি, এবং যদি 2 ডিগ্রিটা বেশি হলে সেটাকে আমরা বলি সুপার স্ট্রং বা ভেরি স্ট্রং এলিনো। তো এই যে বললাম বেশিরভাগ মডেলেই আসলে মোটামুটি অনেকগুলো যে ইয়ে করতেছে যে এটি এই বছর এটি খুব শক্তিশালী একটা এলনিনো হতে পারে। জি। ঠিক আছে, তো এই বললাম এখন পর্যন্ত আমি যে তথ্যগুলো দেখালাম সেটা আসলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভে ধরেন জিনিসটা মোটামুটি বোঝা গেল। এইবার আপনার সাথে একটু মানে সহজ ভাষায় বুঝি। এই এল নিনো হইলে কি হবে? বৈশ্বিক জনজীবনে কি হবে এবং স্পেসিফিকলি বাংলাদেশে কি হবে? তো এটি হচ্ছে যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস, এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই বছর। ঠিক আছে, হুম। 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 যে যে অর্থাৎ বিশ্বের কোন স্থানে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এটি একটা আমরা বলি সিজনাল টু মানে মৌসুমী বৃষ্টিপাত। তো এখন এই চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন যে এই সর্বশেষ যে পূর্বাভাস অনুসারে এটাকে আসলে দক্ষিণ কোরিয়ার অ্যাপেক, এশিয়া প্যাসিফিক এনভায়রনমেন্ট সেন্টার, ঠিক আছে, ক্লাইমেট সেন্টার, এটি দক্ষিণ কোরিয়ার একটি আবহাওয়া যে জলবায়ু গবেষণা কেন্দ্র, সেটির পূর্বাভাস অনুসারে বলতেছে যে এই যে এল নিনো যে আমরা যেটা দেখতেছি এটা ডেভেলপ করতেছে, এটার কারণে ঠিক কোথায় কোন ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ব্রাউন কালার আমরা যা বা এগুলো, এটা হচ্ছে বলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত। ঠিক হুম। আছে, আর এই যে আপনি যে নীল কালার দেখতেছেন, যে নীল কালার এটা নীল রং, সেটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত। আর শান্ত হচ্ছে আমরা যে যে আমরা বলি যে অ্যাশ কালার যেটা বলি বা ছাই কালার, সেটা আসলে নর্মাল। তো আমরা এই চিত্রটাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আপনি যদি দেখতে পারেন, আমরা যদি বাংলাদেশের এবং ভারতের উপরে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী যে আমাদের বর্ষা মৌসুম যেটা আমরা বলি, সাধারণত বাংলাদেশের বর্ষা মৌসুম তো জুন থেকে শুরু হয়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আমাদের বর্ষা মৌসুম হুম। থাকে। ঠিক আছে, তো এই যে পূর্বাভাস আমরা দেখি যেটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাসের পূর্বাভাস, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই পূর্বাভাস অনুসারে যে পুরো ভারতীয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, সবগুলো দেশের উপরে আমরা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত। ঠিক আছে, হুম। আচ্ছা, এবং ঠিক অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আমরা দেখলাম যে পুরো অস্ট্রেলিয়া জুড়ে, বিশেষ করে এই যে পূর্ব অস্ট্রেলিয়া আমরা যে বলি দক্ষিণ এবং পূর্ব অস্ট্রেলিয়া জুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত। এবং বিশেষ করে আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। এখন ইন্দোনেশিয়ায় একদম খুবই কম, মানে একদম আপনি বললাম যে প্রায় 80%, মানে প্রায় 80% বিলো, মানে স্বাভাবিক। আমরা যদি বলি একটা নির্দিষ্ট বছরে যদি 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়, স্বাভাবিকের চেয়ে 80% কম, মানে কি আপনি বুঝতে পারতেছেন মানে মানে পুরো 20 মিলিলিটার হবে 100 মিলির এই। জায়গায়। এখন আপনি এই যে আমি কেন এই ছবিটা দেখলাম না, আপনি যে প্রশ্নটা একটু করলেন যে কেন এল নিনো নিয়ে মানুষের এত উত্তেজনা বা এই আলোচনা হচ্ছে কেন। তো এখন এই যে আপনি নিজেই দেখতেছেন আমাদের যে বর্ষাকালে যদি এই বছর আমরা কি আমাদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশের পুরো কৃষকরা আমাদের আসলে বর্ষার যে ধান চাষ করার জন্য হুম। আমরা আসলে পুরোপুরি বৃষ্টির পানির উপর নির্ভরশীল, তাই তো? তো এখন আমাদের যদি এই যে বর্ষা মৌসুমে আমরা যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত আমরা কম পাই, তাহলে হবে কি আসলে আমাদের কৃষকরা তাদের যে সেচ কাজ, যে কৃষিকাজের যে বর্ষা মৌসুমে সাধারণত দেখা যাচ্ছে যে এই পরিমাণ বৃষ্টি যদি কম হয় তাহলে হবে কি আমাদের
অনেক সময় হয়তো এমনও হতে পারে যে একটা আমরা সাধারণত বর্ষা মৌসুমে যেটা হয় আমাদের একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ রেইনফল, একটা হচ্ছে মানে ব্রেক মৌসুম, মানে প্রায় একটানা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বৃষ্টি হয়, এরপরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বৃষ্টিপাত হয় না, তাই তো, হুম। প্রচন্ড শুষ্ক। এখন এইবার যেটা আমরা আশঙ্কা করতেছি বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে, এই যে আমরা যেটা বললাম ব্রেক মনসুন, অর্থাৎ বৃষ্টি আপাতত যে বৃষ্টির বন্ধ আছে বা এই সময়টা অনেক দীর্ঘায়িত হতে পারে। যেমন, ঠিক আছে, তো দেখা গেল আমরা স্বাভাবিকভাবে আমরা 1 সপ্তাহ আমরা গ্যাপ পাই, কিন্তু এবার হলো হয়তো এমন হয়তো 2 সপ্তাহ। এখন আপনি যদি বর্ষা মৌসুমে 2 সপ্তাহ যদি পুরো বৃষ্টি নাই হয়, তাহলে হবে কি? এইটা তাহলে একটু যদি বলেন, মানে এই এলনিনোর কারণে এখন এরকম যদি কম বৃষ্টিপাত হয়, এটা হুম, আহ, কৃষি কাজে, কৃষক জীবনে তো সরাসরি প্রভাব ফেলবে। এর বাইরেও আর কি কি ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে বাংলাদেশে? আচ্ছা, আপনি প্রথম কথা দেখেন, আমরা বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বলেন? জ্বালানি সমস্যা, তাই তো? হুম, হুম, হুম। তো এই যে আমাদের জ্বালানি সমস্যা, তো এখন আমাদের এই যে যদি বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়, এবং আমি যেটা বললাম যে বর্ষা মৌসুমে যেটা হয় সাধারণত যদি একটানা সাধারণত 1 সপ্তাহ বৃষ্টি হয়, কারণ এইটা যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বৃষ্টি না হয়, তাহলে হবে কি? আমাদের তাপমাত্রাটা প্রচন্ড রকম বেড়ে যাবে, তাই তো? আমাদের এই যে তাপমাত্রা বেড়ে গেলে, যেমন আজকেই বাংলাদেশ, আমি যখন এই সাক্ষাৎকারটা দিচ্ছি আজকে বাংলাদেশে বিশেষ করে খুলনা বিভাগ, রংপুর বিভাগ এবং ইয়াতে বরিশাল পুরো আমাদের আজকে তাপ প্রবাহ চলতেছে, এবং আজকে আমাদের ঢাকাও, যেটা আমি একটু আগে দেখতেছিলাম যে আজকে রিয়েল টেম্পারেচার হয়তো 38 বা 39 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং ফিলস লাইক 41 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই যে এইরকম একটা ঘটনা যদি বর্ষাকালে এরকম দীর্ঘ পিরিয়ডে কোনো অনাবৃষ্টি থাকে, যদি অনাবৃষ্টি না বৃষ্টি হয়, তখন হবে কি? কৃষকদের কৃত্রিম সেচ দিতে হবে। এখন আপনার ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে যে জ্বালানি, এই যে যুদ্ধের কারণে বা এই কারণে আমরা জ্বালানি, বাংলাদেশের ডিজেল সমস্যা দেখা দিচ্ছে, এবং আমরা ইতিমধ্যে কয়েকদিন আমি সংবাদে দেখতেছি যে কৃষকরা জ্বালানির কারণে সেচ দিতে পারতেছে না, এবং ইতিমধ্যে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? তো এখন এই যে বললাম যে এল নিনোর কারণে যদি হয় এই বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়, এবং আমরা যেটা দেখলাম পূর্বাভাসে, তাহলে হবে কি? এই ইতিমধ্যেই আমরা জ্বালানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এখন আবার যদি আমাদের বৃষ্টিপাতও কম হয়, তাহলে আমাদের কৃষকদের যে সাধারণত যেটা বর্ষার উপর নির্ভর করে যে কৃষিকাজটা করতো, সেই কৃষিকাজটার জন্য আমরা করতে পারতেছি না, কারণ আমাদের আরো বেশি জ্বালানি লাগবে। অর্থাৎ আমরা ইতিমধ্যেই জ্বালানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এরপরে যদি আবার হয় কৃষিকাজগুলোতে আমরা যদি করতে না পারি, আমাদের এই যে জ্বালানির চাহিদাটা অনেক বেড়ে যাবে। মানে কৃত্রিম শুধুমাত্র সেচটা দেওয়ার জন্য? কৃত্রিম সেচ দেওয়ার জন্য, এবং শুধু কৃত্রিম সেচ না, কিন্তু আপনি যদি বলি আমাদের যদি এই একটানা যদি আমাদের অনাবৃষ্টি চলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, তাহলে হবে কি? আমাদের প্রচুর তাপমাত্রা অনেক বেশি থাকবে, হুম। এবং আমাদের যে বিদ্যুতের উপরে আমাদের যে লোডশেডিং ইতিমধ্যে চলতেছে দেশব্যাপী, এটার পরিমাণও বেড়ে যাবে। কারণ সরকার আসলে যেটা বললাম যে যদি জ্বালানি যুদ্ধটা পুরোপুরি থেমে না যায়, এবং এই যে জ্বালানি সমস্যা, যদি আমদানি সমস্যা বা অন্যান্য যে সমস্যাগুলো আগামী 1 মাসের মধ্যে সে না হয়, আমাদের এই যে বললাম জুন মাসের 1 তারিখ থেকে আমাদের বর্ষা শুরু, এবং হুম। এই যে এটা, তো আমরা প্রতিনিয়ত ইতিমধ্যেই আমাদের জ্বালানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই যে প্রতিনিয়ত, অর্থাৎ এই বছর যত সামনের দিনগুলো যত যে যে প্রত্যেকটা মাস মানে সামনের দিকে আগাবে, এবং ঠিক আমাদের এই জ্বালানি যে সমস্যা, যে আবহাওয়ার কারণে বা এলনিনোর কারণে আমাদের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা অনেক বেশি থাকবে, এবং আমাদের এই যে বললাম যে কৃষকরা ইয়া করবে, আমাদের শহরের ভিতরের মানুষরা আমরা যেটা বললাম যে আমাদের এই জ্বালানি সমস্যা ইয়া হবে, বিদ্যুতের সমস্যার কারণে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, বিশেষ করে এই যে আমরা বলি যে আমাদের গরমের সময় আমাদের হুম। হিট স্ট্রোক হয়, বিশেষ করে কৃষকদের। এই যে আপনি নিজেও জানেন যে আমাদের এই এল নিনোর কারণে আরেকটা বড় সমস্যা যেটা হবে, যে এই যে বললাম যে আমাদের যখন বৃষ্টি হবে না, বা আমাদের তখন হয় কি? এই যে কৃষকরা যখন মাঠে খেতে কাজ করবে, তখন হবে কি? কৃষকরা এই অত্যন্ত তাপমাত্রা, অনেক উচ্চ তাপমাত্রার মধ্যে যখন কাজ করবে, তখন হয় যে কৃষকদের মধ্যে বা অন্যান্য স্বাভাবিক মানুষের মধ্যে যারা হিট স্ট্রোক, এই তাপের কারণে হিট স্ট্রোক হয়ে যে মানুষ মারা যাওয়া, মানুষ অসুস্থ হয়। এবং শুধু সেটাও না, কিন্তু আমি বলি হুম। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে হিট, যখন এই অনেক তাপমাত্রা অনেক বেশি থাকবে আমাদের, এবং এর মধ্যে যে জ্বালানি সমস্যার কারণে আমাদের লোডশেডিংটাও কন্টিনিউ থাকে, তাহলে যেটা হবে আমাদের মানুষ রাতের বেলা ঠিকমতো ঘুমাতে পারতেছে না লোডশেডিং এর কারণে বা বিদ্যুৎ সমস্যার কারণে। তখন হবে কি? আপনি যখন রাতের বেলা ঠিকমতো ঘুমাতে না পারবেন, আপনার শরীরটা পুরোপুরি আসলে, যেটা আমরা বলি, আমরা মানুষ ঘুমাই কেন? মানুষের শরীরটাকে আবার নতুন করে শক্তি জোগানোর জন্য, যে পরের দিন সকালবেলা এবং সম্পূর্ণ সতেজভাবে নতুন করে কাজ করতে পারে, তাই তো? তো আপনি যদি রাতের বেলা ঘুমাতে না পারেন, আপনার শরীরটা হবে কি? সারাদিন সকালবেলা উঠে আপনার শরীরটা ম্যাজ ম্যাজ ভাব করবে বা অনেক টায়ার্ড থাকবে। তো ফলে যেটা হবে, মানুষের যে কর্মশক্তি, মানে কর্মস্পৃহা, এটা অনেক কমে যাবে। তো
এখন এই যে বললাম এতগুলো কথা বললাম, অর্থাৎ এল নিনোর শুধুমাত্র এটি একটি সমুদ্রের পানির তাপমাত্রা না, এটার ইমপ্লিকেশন আমরা বলি এটা মানে মানুষ মানে মানুষের উপরে বা দৈনন্দিন জীবনের উপরে বা আমরা বললাম কৃষিক্ষেত্রের উপরে, মানুষের উপরে, এবং আমাদের যে খাদ্য নিরাপত্তা পুরো পৃথিবীতে। আপনি যে ম্যাপটা আমি একটু আগে দেখালাম হুম। যে ভারতীয় উপমহাদেশের উপরে কম বৃষ্টিপাত হবে, তার মানে হবে কি এখানে শস্য উৎপাদনও অনেক কম হবে, তাই তো? এবং শুধু ভারতীয় উপমহাদেশ না, কিন্তু আমি পুরো অস্ট্রেলিয়ার উপরেও আমরা যেটা বলি, অস্ট্রেলিয়াতে উপরে রেকর্ড পরিমাণ তাপমাত্রা কম হয়। এবং আরেকটা জিনিস আমি যেটা বলি, আপনি দেখেন আমাদের আমরা পাম অয়েল তেল আমদানি করি কোথায় থেকে? মালয়েশিয়া থেকে, তাই তো? হুম। তো এই যে এই বছর যে এই পরিমাণ রেকর্ড ব্রেকিং যখন তাপমাত্রা হবে, বৃষ্টিপাত কম হওয়ার কারণে যেটা হবে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যে পাম অয়েল উৎপাদন খুবই উল্লেখযোগ্য পরিমাণ কমে যাবে। এবং আরো একটা জিনিস হচ্ছে যেটা বিশেষ করে এই সময় যখন বৃষ্টির পরিমাণ খুবই কমে যাওয়ার কারণে যেটা হয়, এই আমরা বলি যেটা ওয়াইল্ড ফায়ার বা যেটা দাবানল, দাবানল। অর্থাৎ বিশেষ করে মালয়েশিয়া এবং এই যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া প্রচন্ড রকমের দাবানল সৃষ্টি হবে, যেটার কারণে যে এই যে ধোঁয়া, মানে বিশেষ করে আকাশে মেঘের সৃষ্টি, ধোঁয়ার সৃষ্টি হবে। এবং পুরো এই যে অস্ট্রেলিয়া যেটা বললাম যে মানুষের জনজীবনের একটা, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় এই যে দাবানল যেটা আমরা বলি এই বছর প্রচন্ড পরিমাণ হওয়ার কথা আশঙ্কা করা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে এবং সেটি একটা জিনিস যেটা বললাম যে খাদ্য উৎপাদন, আমরা ইতিমধ্যেই বললাম যে খাদ্য হুম। উৎপাদনের ব্যাপারে আমরা মানে যতটুকু মোট কথা সামগ্রিক জনজীবনে এই এলনিনোর এক ধরনের নেতিবাচক প্রভাব আছে। এক্স্যাক্টলি। এই এলনিনো কি কারণে তৈরি হলো? একটা বা ধরেন আমরা অনেকদিন ধরে জলবায়ু পরিবর্তনের কথা বলি, কার্বন এমিশনের কথা বলি। এগুলো তো সবই মনুষ্য সৃষ্ট। এই মনুষ্য সৃষ্ট নানান কারণেই কি পরিবেশের প্রকৃতির এই বিপর্যয়? আসলে এটি পুরোপুরি যে এটা দুইটা জিনিস। আবার প্রথম কথা হচ্ছে এল নিনো, এটা একটি সামুদ্রিক প্রক্রিয়া। এটি আসলে পৃথিবীতে সৃষ্টির পর থেকে, মানে যতদিন পৃথিবী সৃষ্টির পর থেকে সমুদ্র ছিল, এটি একটি এটা এটা আগেও ছিল, এখনো হবে, থাকবে, এবং আগামী আরো হাজার বছর পরে ওটা থাকবে। ঠিক আছে? তো এখন যেটা হবে, এখন যেটা হচ্ছে যে আহ, এই এল নিনোটা কিন্তু এই জিনিসটা আবার বললাম, এল নিনো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বললাম এই যে আমরা যে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে হুম। আসলে। এবং শুধু বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে নয়, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো আমরা যে ইমিট করি বিশেষ করে, বা যেটা, এটার প্রায় শতকরা 80 ভাগ আসলে গ্রহণ করে আসলে সমুদ্র। ঠিক আছে? তো এই যে সমুদ্রটা যেটা বললাম, সমুদ্রের আসলে দিনে দিনে যেটা বললাম বায়ুমণ্ডলের তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এর কারণে আসলে সমুদ্রের পানির তাপমাত্রাটাও আসলে বেড়ে যাচ্ছে ইনফ্যাক্ট। তো এটার কারণে এই যেটা বললাম এই স্লোলি, অর্থাৎ আগে যে যেটা বললাম যে এই ধরনের, এই যে আমরা বললাম যে সুপার এলনিনো সাধারণত বলি, এই ধরনের এলনিনোগুলো আগে খুবই কম। আমরা এই যে বললাম যে আমরা এই ধরনের সুপার এলনিনো দেখা গেছে 1997 সালে, 1983-তে, এবং এরপরে 2015-16-তে, এবং এরপরে এই যে বললাম সাম্প্রতিক যেটা হলো আবার 22-23-এ। তো এখন যেটা হচ্ছে এটা খুব ঘন ঘন হচ্ছে এই ধরনের শক্তিশালী এলিনোগুলো। ঠিক মানে আছে? এটা ফ্রিকোয়েন্সি অনেক বাড়ছে আর কি। অনেক বেড়ে গেছে। অর্থাৎ সাধারণত আমরা বলি এল নিনো হয় প্রতি 2 থেকে 7 বছরের, কিন্তু আগে যেটা হতো ওই পুরো 7 বছরে ওরকমই হতো, কিন্তু এখন যেটা হচ্ছে খুব ঘন ঘন। এই যে বললাম আমি যে 2015-তে হলো, 2022-এ, 22-23-এ হলো, এখন আবার দেখা যাবে, অর্থাৎ এখন আর 7 বছর না, এখন প্রায় 3-4 বছর, 2-3-4 বছর পর পরই এটা হচ্ছে। তো এবং এখন শুধু হচ্ছে সেটা না, এবং এর তীব্রতাও অনেক বেড়ে গেছে। হুম। ঠিক আছে? আচ্ছা, এই এই যে দুটা, এবং আমরা যেটা বলি বৈজ্ঞানিকরা এটা একমত যে এটা আসলে জলবায়ুর পরিবর্তনের কারণে এই ফ্রিকোয়েন্সিটাও বেড়ে গেছে, অর্থাৎ অনেক ঘন ঘন হচ্ছে, এবং এটার তীব্রতাটার পরিমাণও বেড়ে গেছে। এইটা কি শুধুমাত্র এই যে কার্বন এমিশন কিংবা নানান রকম জলবায়ু পরিবর্তন, অনেকে বলে ধরেন খুব স্বাভাবিকভাবে যদি বলে এই যে এয়ার কন্ডিশনারের ব্যবহার বাড়ানো কিংবা পানির অতিরিক্ত খরচ, সব কিছু মিলিয়ে প্রকৃতির উপর মানুষের যে এক ধরনের অত্যাচার নির্যাতনের কথা আমরা বলি, সেই এটি কি প্রকৃতি আবার ফিরিয়ে দিচ্ছে? আসলে এটা দ্বিমত করার কোনো সুযোগ নাই, কারণ আমরা যেটা বলি যে আহ, এই যেটা যার যেটা স্থান, তাই তো? যার যেটা স্থান মানে আপনি যদি কোনো কিছু এখান থেকে আপনি যদি উপরে যায়, সেটাকে অবশ্যই নিচে আসতে হবে। বিশেষ করে আমি যেটা বলি আমাদের যে
যে জলীয় বাষ্প, আমরা তো জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ স্থল, হুম। তাই তো? এখন আমাদের এই যে বললাম যে আমাদের যেহেতু বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই তাপমাত্রা বেশি কারণে অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প আকাশে যাচ্ছে। এখন জলীয় বাষ্পের একটা ধর্ম হচ্ছে যে শান্ত সমুদ্র থেকে যে পানিটা জলীয় বাষ্প হয়, এটা সর্বোচ্চ আকাশে 20 দিন বন্ধ থাকতে পারে, তাই তো? বুঝছেন? তো এখন কারণটা, এখন জিনিসটা হচ্ছে এই 20 দিন থাকতে পারে, মানে 20 দিনের মধ্যে এটি বৃষ্টিপাত আকারে পৃথিবীর কোথাও না কোথাও ওটা পড়বে। তো এখন একটা নির্দিষ্ট সময় যদি অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প আকাশে যায়, আজকে থেকে 200 বছর পূর্বে আকাশে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতো তার চেয়ে এখন এই সময়ে, এই যে এই এপ্রিল মাসে, অর্থাৎ আমি বলি 200 বছর পূর্বে এপ্রিল মাসে বায়ুমণ্ডলের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতো, 200 বছর পরে আজকে 2026 সালে তার চেয়ে অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকতেছে। এখন এই জলীয় বাষ্পটা, আবার বললাম জলীয় বাষ্পটা সবসময় আকাশে থাকতে পারে না। এই যে যে বাষ্পটা সমুদ্র থেকে আজকে বঙ্গোপসাগর থেকে বাষ্পায়িত হলো, আগামী 20 দিনের মধ্যে এটি হয়তো ভারতের উপরে পড়বে, না হলে হয়তো চায়নার উপরে পড়বে, না হলে আরো দূরে গিয়ে হয়তো আমেরিকার উপরে, কিন্তু কোথাও না কোথাও পড়তে হুম। হবে। এখন যত বেশি, আমি যেটা বললাম যে আকাশে যত বেশি জলবাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঠিক আমাদের যখন যে এখন ভবিষ্যতে যে এই যে ইয়াগুলো হচ্ছে, যে বৃষ্টিপাতগুলো হচ্ছে ঘূর্ণিঝড় থেকে বলি বা অন্যান্য কারণে, পশ্চিমা লঘুচাপের কারণে, এই জন্য আমাদের বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাচ্ছে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায়, এবং আমাদের এই যে অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং যে বন্যা, যেটা ফ্লাশ ফ্লাড যেটা হুম। বলি, সেটা হচ্ছে। এই তাপমাত্রা বেড়ে গিয়ে কিংবা বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি আর কি শঙ্কা এবার আপনি দেখেন? ধরেন ঘূর্ণিঝড়ের কিংবা এই ফ্ল্যাশ ফ্লাডের কথা আপনি বলছেন, সেই ফ্ল্যাশ ফ্লাড এই ধরনের কি শঙ্কা আপনি এই মৌসুমটাতে দেখছেন? আচ্ছা, আমি প্রথম কথা হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখছি যে এই যে আমরা বলি কালবৈশাখী ঝড়, হুম। আপনি নিজেও দেখছেন যে বিশেষ করে বাংলাদেশে, আপনি যদি ইয়ে করেন যে মার্চ মাসে সাধারণত এই বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে কালবৈশাখী ঝড়ে, আমরা জানি না, কালবৈশাখী ঝড় বলতে পারি আসলে এপ্রিল মাসে যে কালবৈশাখী, কিন্তু আপনার এই বছর মার্চ মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, আমি দেখছি বাংলাদেশ আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুসারে রংপুর বিভাগে প্রায় স্বাভাবিকের চেয়ে 300% বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে। ময়মনসিংহ বিভাগে সম্ভবত 200%, সিলেটে সম্ভবত 200%, ময়মনসিংহ বোধহয় 150 অর্থাৎ প্রায় প্রত্যেকটা বিভাগে বাংলাদেশে মানে মার্চ মাসে। এবং ইতিমধ্যে আজকে আমি একটু দেখতেছিলাম যে আমাদের কালকে আমি যে তথ্যটা দেখলাম, বাংলাদেশে বৃষ্টিপাতের তথ্য এই মাসে এপ্রিল মাসে, বিশেষ করে আমার নিজের জেলা নীলফামারীতে এবং কুড়িগ্রামে, আমি দেখলাম যে নীলফামারীর যে ডালিয়া, যেটা আমরা ব্যান্ড, সেখানে আসলে এপ্রিল মাসে গড় বৃষ্টিপাত হয় সাধারণত 100, 110, 102 মিলিমিটার সম্ভবত হুম। পুরো এপ্রিলতে। কিন্তু আমি গতকালকে পর্যন্ত দেখলাম মানে এই 20 দিনের মধ্যেই, অর্থাৎ এপ্রিল মাসে 20 দিনের মধ্যে সেটা 204 মিলিমিটার বৃষ্টিপাত। অর্থাৎ আমি যদি বলি যে একটু আমি দেখে নাম্বারটা দেখে নিই। তো এখানে কই গেল? হুম, আচ্ছা হ্যাঁ, ডালিয়ায় যেটা বললাম, এপ্রিল মাসে গড় বৃষ্টিপাত 102 মিলিমিটার, কিন্তু ইতিমধ্যে 20 দিনের মধ্যে 246 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবার চিলমারি, যে কুড়িগ্রামে চিলমারিতে নদী বন্দর, সেখানেও এপ্রিল মাসে গড় বৃষ্টিপাত 116 মিলিমিটার, কিন্তু এই বছর প্রথম 20 দিন, এই এপ্রিল মাসের প্রথম 20 দিনে হয়েছে 205 মিলিমিটার, ঠিক হুম। আছে? তা আপনি প্রায় এখনো আরো 10 দিন বাকি আছে, আপনি দেখছেন প্রায় 100% বেশি, মানে 200, এটা। তো এই যে যেটা বললাম, এটি কালবৈশাখী আমরা ইয়ে করতেছি, এবং এই যে পুরো মৌসুমটা যেটা বললাম কালবৈশাখী ঝড়, আমরা বর্ষাকাল শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক বেশি পরিমাণ কালবৈশাখী ঝড় হবে। এবং আপনি দেখছেন যে মানে বজ্রপাতের কারণে কিন্তু আমরা গত মানে বিশেষ করে 18 তারিখে আমি দেখলাম একদিনে 12 জন মানুষ মারা গেছে হ্যাঁ, বজ্রপাতে, আমি বিশেষ করে। বজ্রপাতের ইস্যুটাতেও আসতাম। মানে এই গত কয়েক বছর ধরে বজ্রপাতে মানুষ মারা যাওয়ার সংখ্যা যে এত বাড়ছে, এটা কি আসলে বজ্রপাতই বেশি হচ্ছে আগের চেয়ে? এবং সেইটাই বা কেন? এটাও কি এক ধরনের জলবায়ু পরিবর্তনের প্রভাব কিনা? হ্যাঁ, অবশ্যই। আবার বললাম যে আমাদের আসলে, যে আমরা বললাম বিশেষ করে ঝড়, আমরা যেটা কালবৈশাখী ঝড়, আমাদের কালবৈশাখী ঝড়ের যে ইনগ্রেডিয়েন্ট, আমরা যদি বলি মাল মশলা, এই 4টা মশলা লাগে কালবৈশাখী ঝড় হতে। একটা হচ্ছে তাপমাত্রা, উচ্চ হুম। তাপমাত্রা, তাতে বায়ুর মধ্যে অনেক বেশি জলীয় বাষ্প লাগে। আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে বাতাসের যে মানে গতিবেগ, অনেক আমরা যেটা সাধারণত বলি এই যে ঘূর্ণন বাতাস, ঘুরতে হুম। ঘুরতে আকাশে উড়ে, এটাকে আমরা বলি উইন্ড শিয়ার, এটা, এটার পরিমাণ 3টা। আর আরেকটা হচ্ছে যে ইনস্টেবিলিটি। এই টোটাল 4টা মশলার যে উপস্থিতি যেখানে থাকবে সেখানে, অর্থাৎ এটার কারণে, এগুলোর যত উপস্থিতি বেশি থাকবে, কালবৈশাখী ঝড় বা যে কোনো ঝড়ের তীব্রতা তত বেশি বেড়ে যাবে। তো আমরা যেটা বললাম জলবায়ু পরিবর্তনে ইতিমধ্যে পৃথিবীর বৈশ্বিক তাপমাত্রা বেড়ে গেছে, এবং হুম। বাংলাদেশে তো আরো বেশি বেড়ে গেছে। আমাদের যেহেতু বললাম যে এই যে তাপমাত্রা বেড়ে কারণে আমাদের জলীয় বাষ্পটা অনেক বেশি বেড়ে গেছে, এটা
এই যে দুইটা কারণ, একদম স্পষ্ট কারণ এই দুইটা। এবং এটার কারণে যেটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের উপরে যেটা বললাম যে এই যে এই দুইটা মশলাই বললাম ঝড়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে চারটা মশলার মধ্যে দুইটা খুব বেশি পরিমাণ বেড়ে গেছে বাংলাদেশের উপরে। হুম। এবং এই কারণে আমাদের এই যে বাংলাদেশে যে সাম্প্রতিককালে গত 10 বছর ধরে আমরা যদি বলি, এই আমাদের এই যে ঝড়ের তীব্রতা গুলো বেড়ে গেছে। এবং ঝড়ের তীব্রতা শুধু না, এই তীব্রতা থেকে যেটা আমরা বলি অনেক বেশি বজ্রপাত হচ্ছে। অর্থাৎ যখন তাপমাত্রাটা অনেক বেশি, অনেক একটা বাতাসের যে ইয়াগুলো অনেক জাম্প করে অনেক আকাশে উপরে যাচ্ছে। এবং এটা শুধুমাত্র এই যে আমি বললাম বজ্রপাত না, কিন্তু শিলাবৃষ্টি হুম। হুম। আপনি হুম। দেখছেন বিশেষ করে মানে একদম টেনিস বলের সমান বড় বড় শিলাবৃষ্টি পড়তেছে। আমরা বিশেষ করে 2024 সালে যেটা বলি, 24 সালে 31শে মার্চ সিলেটে হয়েছে, তারপরে হচ্ছে 5ই মে হচ্ছে হবিগঞ্জে, তারপরে 24শে মার্চ হচ্ছে গাজীপুরে বিশাল বড়। আপনি ছবিগুলো দেখছিলেন কিনা আপনার মনে হ্যাঁ, আছে হ্যাঁ, কিনা। দেখেছি ফেসবুকে এই ছবি এবং ভাইরালও এরপরে হয়েছিল প্রচুর। 31শে মার্চ 2024 সিলেটে একটা মানে শিলাবৃষ্টি পাইছিল, একজন দেখেছে 200 গ্রামের ওজনে, ঠিক আছে। এবং এই যে একটা মানুষের মাথার উপরে পুরো একদম পুরো মাথার মানে একদম চামড়া সম্পূর্ণটা মানে একদম আপনি দেখছেন কিনা ছবিগুলো। তো এই এই জিনিসটা, তো এটি পুরোপুরি আমি যেটা বললাম যে এই যে আমাদের জলবায়ুর পরিবর্তন এবং বিশেষ করে আমাদের যে তীব্রতা, যে ঝড়ের তীব্রতা বেড়ে যাচ্ছে, এটা আসলে সরাসরি সম্পর্কযুক্ত। এখান থেকে পৃথিবীর বের হওয়ার উপায় কি? মানে ধরেন জলবায়ুর তো কোনো সীমান্ত নাই, পাসপোর্ট ভিসা লাগে না, জলবায়ু পরিবর্তন তো সারা বিশ্বেই একই রকমভাবে হচ্ছে। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে প্রথম বিশ্বের দেশগুলো, আমরা যাদের উন্নত বিশ্ব বলি, তাদের নানান রকম কথা শুনি। আহ, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যেগুলোকে সাধারণভাবে তৃতীয় বিশ্ব বলা হয়, আমি যদি দক্ষিণ এশিয়ার এই জায়গাটার কথা বলি, ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশগুলো। সেই দেশগুলোর ক্ষতিপূরণের একটা আলোচনা সবসময় থাকে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর তিনি জলবায়ু পরিবর্তনের ইস্যুটাকে যেভাবে অগ্রাহ্য করেছেন, বিভিন্ন জায়গায় ফান্ড কাট করেছেন, সব মিলিয়ে ধরেন বাংলাদেশের যে প্রভাব, আপনি বললেন যে বাংলাদেশের প্রভাব অনেক বেশি পড়ছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ অনেক চেষ্টা করে তো এই প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না যদি বৈশ্বিক চেষ্টা না হয়। সেই জায়গায় কি বিশ্ব বিশ্বকে খুব বেশি কাজ করতে দেখছেন এই জলবায়ু পরিবর্তন থেকে বের হওয়ার জন্য? দুঃখজনকভাবে উত্তরটা হচ্ছে না। এখন আমি যেটা বললাম যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যেটা আমরা বলি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, যেটা হুম। সেখান থেকে এসে আমেরিকা আসলে প্রত্যাহার করে নিচ্ছে নিজের নাম। এবং যেটার কারণে যেটা হলো যে আমাদের এই যে ক্লাইমেট অ্যাডাপ্টেশন ফান্ড, যে গ্রিন ক্লাইমেট ফান্ড, বা এখানে যেটা বললাম যে যে গরিব বিভিন্ন অপেক্ষাকৃত অসচ্ছল বা গরিব যেগুলো ডেভেলপিং কান্ট্রির যে দেশগুলো, এগুলোর জন্য এই যে জলবায়ু পরিবর্তনগুলো মোকাবেলা করার জন্য যে একটা ফান্ড দরকার, ওদের তো নিজস্ব ক্যাপাসিটি অনেক কম। তো এটার কারণে যে আমরা যে অল্প স্বল্প সুদে যে বিভিন্ন যে এই যে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে যে আমরা যে অর্থগুলো দেওয়া হচ্ছিল, সেটার পরিমাণ যেহেতু উল্লেখযোগ্য হারে কমে গেছে, বিশেষ যেহেতু আমেরিকা এখানে সবচেয়ে বেশি অন্যতম বেশি ডোনেট করতো। হুম। কিন্তু এখন যেটা হলো যে এটার একটা কারণ আমি আবারও বললাম যে এটি আসলে কিছুটা এরকম যে যেটা বললাম যে অনেক সময় যেটা হয় না যে আমি কিছু দেখি নাই, ঠিক আছে। কারণ আমি যদি কিছু দেখি, আমি যদি বললাম জিনিসটা হচ্ছে এরকম, আমি কিছু দেখি নাই। এখন আমি কিছু দেখলে মানে একটা জিনিস যে বললাম যে মানবিক দৃষ্টিকোণ থেকে বা যেটাই হোক না কেন আমাদের এখন দিতে হবে। অর্থাৎ একটা, এখন আপনি যদি কিছু নাই, আমি যদি বলি আমি চোখের সামনে যদি আমি একটা ইয়া দিই, হাত দিই যে আমি দেখি নাই, তার মানে কি এখন আমি যেটা বলি আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে আমার চোখের সামনে যেটা নেই মাথার ভেতর যেটা আমি দেখতে পাই ওটা আমরা। আর জিনিসটা হচ্ছে এরকম যে দায়িত্ব পালনে যেটা বলি যে অনাগ্রহ, বা আমি যেটা বললাম যে ওই আমরা একটা ইয়া না নেওয়া, ঠিক আছে। হুম। যে একটা জিনিস যদি আপনি বলি, আপনি হয়তো দেখেন দুইটা জিনিস হয় ওখানে মানুষের, যেমন আমরা যে রাস্তাঘাটে চলাচল ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট মানুষ হতেই পারে, তাই তো। এখন অ্যাক্সিডেন্টের পরে আমরা দেখি কি অনেক সময় হয় কি যে অ্যাক্সিডেন্টের ওখান থেকে পালায় যায়, ঠিক আছে। যারা অপরাধী তারা অনেক সময় পালায় যায়, তাই তো। হুম। আবার কিছু কিছু ভালো মানুষ আছে তারা ওখানে দাঁড়ায় থাকে, হ্যাঁ এটা আমার কারণে এই ক্ষতি, এই অ্যাক্সিডেন্ট আমি করছি, আমার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি এখানে তাকে ক্ষতিপূরণ দিচ্ছি। অর্থাৎ আমি স্বীকার করে নিচ্ছি আমার যে দায়িত্ববোধ, যে আমি এটা আমার ভুলের কারণে হয়েছে, আমি এই অ্যাক্সিডেন্টের যে যে এটার কারণে মানে আমি। দায়টা নিয়ে সেটার একটা রেমেডি তৈরি করা। এক্স্যাক্টলি, তো জিনিসটা হচ্ছে এখন আমেরিকার ব্যাপারটা হচ্ছে ওইরকম। আমি ওই যে বললাম যে আমাদের বাংলাদেশে অনেক সময় আমি যেটা বলি হয়তো অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে পালায় হুম। যায়, হুম। গাড়ি চালাই নিয়ে। আমেরিকার বর্তমান স্ট্র্যাটেজি হচ্ছে তাই, যে আমাদের এই যে বৈশ্বিক যে উষ্ণতা, এটার কারণে অন্যতম কারণ সবচেয়ে বেশি কন্ট্রিবিউটর তো আসলে আমেরিকা, তাই তো। তো বা পশ্চিমা বিশ্বের দেশগুলো, এখন এই আমেরিকা যেটা হচ্ছে ওই যে বললাম যে ওই যে যে কিছু ড্রাইভার যে অ্যাক্সিডেন্ট করে পালায় যায় ওখান থেকে, দায়িত্ব কোনো মানে নিজের অপরাধ না স্বীকার করা, কোনো দায়িত্ব না নেওয়া, ক্ষতিপূরণ না দেওয়া, ঠিক এই কাজটাই করতেছে আসলে আমেরিকা বর্তমানে, যে আমি যে কোনো ক্ষতিপূরণও দিব না, আমি কোনো দায়িত্ব গ্রহণও করবো না, কোনো কিছু নাই, ঠিক এই কাজটা।
আচ্ছা, এটা তো গেলেও ধরেন ঘটনাটা ঘটেছে, ক্ষতিটা হয়েছে, তারপরের রেমেডি কিংবা সেটার প্রতিকার। কিন্তু এটা কি গোড়াতেই প্রতিরোধ করার কোনো উপায় নাই? যে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে আমরা তো অনেক কথা বলি, অনেক উদ্যোগের কথা শুনি। এই জিনিসটা যেভাবে ঘটছে সেটা তো মনুষ্যসৃষ্ট নানান কারণেই ঘটছে। সেই কারণগুলোই যাতে না ঘটে সেইরকম কি উদ্যোগ নেওয়া সম্ভব কিনা, এবং সেটা আসলে বৈশ্বিকভাবে না হলে সেটা বাস্তবায়ন হবে কিনা? আসলে এটা সম্ভব, আমি বলি এটা আসলে পুরোপুরি আমি যদি বলবো যে আমাদের ইতিমধ্যে আমরা বলি আমাদের যে বাষ্প ইঞ্জিন যেটা আবিষ্কার হচ্ছে 1776 সালে, সেখানে সেই সময় পর থেকে আমরা শান্ত যে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, হুম। শিল্পায়ন, সেই 1776 সাল থেকে শুরু করে আমরা যে পরিমাণ যে আমাদের কার্বন যে আমরা জীবাশ্ম জ্বালানি আমরা পুড়ছি, পুড়ে যে আমাদের এই যে উন্নয়ন, ঠিক আছে, এটার কারণে আমাদের যেটা হলো যে আমরা যে এটা আর আসলে আমার এটা ইরিভার্সিবল চেঞ্জ, এটা ফেরত নেওয়া সম্ভব না। হুম। এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে আমরা আস্তে আস্তে যে এই যে বললাম যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমে আমরা যদি রিনিউয়েবল এনার্জি যেটা বলি পুনর্নবায়নযোগ্য জ্বালানি সেটা ব্যবহার করি, তো আস্তে আস্তে আমাদের এই জীবাশ্ম জ্বালানির পরিমাণ যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা কমাই দিব। হুম। এবং আশা করি আমরা যদি আমরা বর্তমান পৃথিবী যেভাবে আগাচ্ছে যে এই যে রিনিউয়েবল এনার্জির দিকে, তো আমরা যদি এটা কন্টিনিউ রাখি, তো আশা করতেছি যে আগামী যে আরো 30 বছর আমরা হয়তো এই আমাদের এরপরে আস্তে আস্তে সেটা একটু কমতে থাকবে। কিন্তু আবার বললাম যে এটি এমন একটা প্রসেস, সেটা আসলে অনেক মানে খুব র্যাপিড কোনো সমাধান নাই। হুম। হয়তো দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান যে প্রসেসের মধ্যে এটি আরো 50 বছর আমরা এইভাবেই চলবো, অর্থাৎ আমাদের এরপরে 50 বছর পরে হয়তো সেটা আস্তে আস্তে ওটা কমতে থাকতে পারে। কিন্তু সেটা নির্ভর করে আবার আমরা আমরা যে বললাম যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি আহ কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতেছি, হুম। যে বললাম আমরা মানে কোন বেশি। ধরনের জীবনযাপন এবং পৃথিবীকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চাই পৃথিবীর মানুষ হিসেবে। এটা তো এক ধরনের বৈশ্বিক উপায়ের কথা বললেন। আমরা শেষ করব একটু বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে। এই আ বা অন্য কেউ করছে না বলে বাংলাদেশ করবে না, এটাও তো কোনো কথা হতে পারে না। বাংলাদেশের মানুষের কিংবা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি এগুলো নিয়ে ভাবে? আপনার মনে হচ্ছে যে কিভাবে এই বৈশ্বিক উষ্ণায়ন থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ কিভাবে কন্ট্রিবিউট করতে পারে? এই দেশের মানুষের জীবনযাপনের কি ধরনের পরিবর্তন দরকার? সেগুলো নিয়ে কি আমরা ভাবি? আসলে আমি বলি আমাদের এটা নির্ভর করতেছে একটা একটা দেশ এবং শুধু একক না, আসলে একটা একটা কালেকটিভ ডিসিশন মেকিং আমরা, অর্থাৎ আমাদের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের এখানে আমরা অবদান রাখতে পারি। আমরা দেশ হিসেবে আমাদের বললাম দেশ এবং দেশেরও একটা দায়িত্ব আছে, যেটা বললাম যে আমাদের বিদ্যুৎটা আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করবো নাকি কয়লা বিদ্যুৎ কেন্দ্র হুম। থেকে কয়লা বিদ্যুৎ, সেটা একটা রাষ্ট্রের ডিসিশন। আবার আমাদের ব্যক্তিগত মানুষের কথা হচ্ছে, যেমন আমরা একটা যে যে এই যে অকটেন চালিত বা জীবাশ্ম জ্বালানি চালিত হুম। গাড়ি চালাবো না ইলেকট্রিক ভেহিকল চালাবো, সেটা একটা জিনিস। অথবা আমাদের বাড়ির মধ্যে আমরা যে সোলার প্যানেল ব্যবহার করব কি না, নাকি এটা এই আমাদের যেহেতু বাংলাদেশে অনেক সূর্যের আলো থাকে সেটা, অর্থাৎ আমরা যদি বললাম এটা সমবেত একটা সিদ্ধান্ত, আমরা যদি সবাই যদি এই জিনিসটা আমরা ইয়ে করি, যেটা উম, আমাদের নিজ নিজ দায়িত্বের প্রতি যদি সচেতন হই, এবং আমরা যদি বলি যে এটি শুধু আমাদের এককভাবে না, ওই যে বললাম যে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই আসলে এগিয়ে আসতে হবে, একটা প্রত্যেকটা দেশকে আমরা যদি যেটা বললাম প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট যেটা, এটা আমরা যদি সবাই পৃথিবীর প্রত্যেকটা দেশ যদি আমরা এটার সঙ্গে যে এগ্রি করছিলাম, যে হয়তো যে বললাম ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্প হুম। আমেরিকাকে দিচ্ছে, কিন্তু আবারও বললাম এটাই, কিন্তু তার মানে এটা না যে আমেরিকা ফেরত নিয়ে গেছে আমরাও ফেরত নেব, এটা আসলে কিন্তু আবার বললাম যে আমাদের নিজস্ব একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব আছে। এটা আমরা যদি সবাই মিলে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি, সেটা হচ্ছে তো আমাদের যে বললাম যে আমরা কিছুটা হলেও আমরা আস্তে আস্তে হয়তো দেখা যাচ্ছে যে আমরা যেটা মনে করতেছিলাম যে আগামী 20 বছর 30 বছরের মধ্যে এটা করতে পারবো, সেটা 30 বছর না করলে আমরা 40 বছরে করতে পারবো, নাহলে 50 বছরে করতে পারবো। কিন্তু আমরা এই জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, এবং সেখানে আমাদের যে অ্যাকশনগুলো আমরা কালেকটিভ অ্যাকশনগুলো আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যদি গ্রহণ করি, তাহলে আমরা বিশ্বাস যে আমরা এই এই প্রক্রিয়া থেকে আমরা হয়তো আমি হয়তো পারবো না, বা আমাদের পরের জেনারেশন বা আমাদের ছেলে মেয়ে অথবা তাদের ছেলে মেয়ে তারা হয়তো পুনরাবৃত্তি এই যে বেনিফিটটা হয়তো ভোগ করবে। আমরাও প্রত্যাশা করি পৃথিবীর মানুষ পৃথিবী নিয়ে ভাববে, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মোস্তফা কামাল পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সহজ ভাষায় কিছু বিষয় বোঝানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
কথা বলছিলাম একজন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ, যিনি বাংলাদেশের প্রথম আবহাওয়া বিষয়ক বেসরকারি ওয়েবসাইট আবহাওয়া.com-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান আবহাওয়াবিদ। একই সাথে তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের এখন পিএইচডি গবেষক। তিনি যেটি বলছিলেন, আমরাও প্রত্যাশা করি মানুষ পৃথিবী নিয়ে ভাববে। পৃথিবীর সকল মানুষ মিলে যদি পৃথিবী নিয়ে, পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে না ভাবে, তবে এই বৈশ্বিক উষ্ণায়ন কিংবা জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব, তার থেকে মুক্ত হওয়ার উপায় নেই। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে, মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হলে এই ভাবনা অবশ্যম্ভাবী। আপনিও নিশ্চয়ই ভাববেন আপনার ভবিষ্যতের জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পডকাস্ট কথা ছিল দেখার জন্য।